স্থানীয় সরকার আইন সংশোধনের সুপারিশ চূড়ান্ত, প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষক, বিল খেলাপিরা। পরিবর্তন হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর সংজ্ঞা। রাজনৈতিক মামলা প্রত্যাহারে নারী নির্যাতন মামলা বিবেচনা নয় বললেন আইনমন্ত্রী। ব্যবস্থা নেওয়া হচ্ছে ফ্যাসিস্ট সমর্থক কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে, জানালেন তথ্য উপদেষ্টা। রাষ্ট্রপতি জিয়া হত্যায় জড়িত মোজাফফরকে বৃহস্পতিবার ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ। আয়নাঘর পরিদর্শনে যাবেন 3 বিচারক। দেখছিলেন সংবাদ শিরোনাম। স্থানীয় সরকারের আইন সংশোধনের সুপারিশ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। সেনা মোতায়েনের সুযোগ সৃষ্টিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংজ্ঞায় সশস্ত্র বাহিনী অন্তর্ভুক্তকরণ বিষয়ে সুপারিশমালা চূড়ান্ত করেছে সংস্থাটি। এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না। এছাড়া দ্বৈত নাগরিক, ঋণখেলাপি এবং ঋণখেলাপির গ্র্যান্টার এবং বিল খেলাপিদের স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার অযোগ্য ঘোষণা নীতিগত সিদ্ধান্ত নিয়েছে কমিশন। বিস্তারিত জানাচ্ছেন সৈকত সাদিক। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনা চলছে সরকার ও নির্বাচন কমিশনের মধ্যে। এই নির্বাচনে আইনগত নানা বিষয় নিয়ে মঙ্গলবার দীর্ঘ বৈঠক করে নির্বাচন কমিশন। বৈঠকে সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা, জেলা ও ইউনিয়ন পরিষদের আইন সংশোধনী আনতে সরকারের কাছে সুপারিশ পাঠানোর প্রস্তাব চূড়ান্ত করেছে সংস্থাটি। আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিনের সভাপতিত্বে বৈঠক হয়। বৈঠকে সিদ্ধান্ত হয় স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকরা অংশ নিতে পারবেন না। ঋণ খেলাপির পাশাপাশি বিল খেলাপিরাও নির্বাচনে অযোগ্য ঘোষণা করে আইন সংশোধনের চূড়ান্ত করেছেন নির্বাচন কমিশন। স্থানীয় সরকার নির্বাচনে সশস্ত্র বাহিনী মোতায়েনের বিধানও চায় ইসি। আইন প্রয়োগকারী সংস্থা সবগুলো আইনে এটা সেভাবে নাই, কাজে আমরা মনে করি যে সবগুলো আইনে এটা ইনক্লুড করা উচিত। এমপিওভুক্ত শিক্ষকগণ যেন নির্বাচনে অংশগ্রহণের অযোগ্যতা হয়। ঋণ খেলাপি বলে যে বিষয়টা আছে, যে দুটো ক্ষেত্র এখানে হচ্ছে বন্ধকদাতা এবং গ্যারান্টার। তো যিনি ব্যক্তিগতভাবে বন্ধকদাতা তিনি তো আছেনই, কিন্তু গ্যারান্টার যারা তাদেরকেও ঋণ খেলাপি হিসেবে অযোগ্য করার একটা কথা প্রস্তাবনাটা আমরা নীতিগতভাবে সম্মত হয়েছি। ইউনিয়ন পরিষদ, পৌরসভা দিয়ে স্থানীয় সরকার নির্বাচনের ধাপ শুরু হতে পারে। আইন সংশোধনের জন্য দ্রুত সরকারের কাছে প্রস্তাব পাঠাবে বলে জানায় ইসি সচিব। আমরা আমাদের দিক থেকে মনে করেছি এটা সুপারিশ করা যায়, সেই জন্য আমরা সুপারিশগুলো পাঠাবো। রাখা বা না রাখার যার ইখতিয়ার তিনি করবেন। ইলেকশনের শিডিউল যেদিন হবে সেদিন আমি আপনাদেরকে অতীতেও বলেছি 5 মিনিটের মধ্যে আপনাদের জানাবো। আমি ঠিক 5 মিনিটের মধ্যে আপনাদেরকে জানিয়ে দেবো। 31 আগস্ট ভোটার তালিকা চূড়ান্ত হচ্ছে। এরপর স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে। আচরণ বিধিমালাগুলো। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের ক্ষেত্রে ধর্ষণ ও যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা মামলা বিবেচনায় আসবে না। আদালতে প্রমাণের ভিত্তিতে এসব মামলা নিষ্পত্তি হবে, জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে সচিবালয়ে 10 জেলায় মামলাপূর্বক মধ্যস্থতা কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে আইনমন্ত্রী জানান, দেশে 45 লাখ মামলা বিচারাধীন। মামলার আগে বাধ্যতামূলক মধ্যস্থতা এবং মিডিয়েশন প্রক্রিয়ার মাধ্যমে 1 বছরে মামলার সংখ্যা 25 লাখে কমিয়ে আনা হবে। আইনগত সহায়তা প্রদানের ক্ষেত্রে কার্যক্রম চলমান থাকায় মামলার সংখ্যা কমে এসেছে। তিনি বলেন, মিডিয়েশন প্রক্রিয়ায় কোনো দুর্নীতি প্রশ্রয় দেওয়া হবে না। আইনমন্ত্রী বলেন, নতুন সরকারের ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত 4 মাসে আদালতে মামলার হার কমেছে 62.02%। 2025 সালের ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত 4 মাসে মোট মামলা ছিল 11,280টি, আর চলতি বছরের ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত 4 মাসে মামলা হয়েছে 4,284টি। আগামী 1 বছরে আমাদের 4.5 মিলিয়ন যে মামলা আছে বলছি তেমনি, সেটা আমরা 2 মিলিয়নে কমিয়ে আনতে পারবো। এবং সেটা যদি পারি, আগামী 1 বছরে আমাদের বিচার বিভাগের জন্য একটি আশার আলো দেখাবে। কারণ পলিটিক্যাল ফ্লেভার যতই থাক না কেন, রেপের মামলা তাকে আদালতের মাধ্যমে নির্দোষ প্রমাণ করতে। স্ত্রীকে হত্যা করেছেন, এসে বললেন আপনি অমুক দলের অমুক বড় নেতা ছিলেন, আমি সেটাকে পলিটিক্যাল মামলা হিসেবে প্রত্যাহার করে নেব, আমি এটা করব না। সেই জায়গাগুলো আমরা এক্সেপশনাল।
বর্তমান সরকার গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। তিনি জানান, দেশ, রাষ্ট্র এবং জনগণের কল্যাণে সরকার প্রধান চাইলে যে কোনো মুহূর্তে মন্ত্রিসভায় রদবদল করতে পারেন, তবে এর জন্য কোনো সময়সীমা নির্ধারণ করা হয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে অপতথ্য এবং গুজব ঠেকাতে একটি আইনজীবী প্যানেল তৈরি করেছে সরকার। গুজবের বিরুদ্ধে সরকার কোনো ছাড় দেবে না বলেও সাফ জানিয়ে দেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে থাকছে বিস্তারিত। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের ব্রিফিং করেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। এ সময় তিনি জানান, সাইবার বুলিং কোনোভাবেই সহ্য করা হবে না। মিথ্যা ও অপতথ্য রোধে সরকারের কঠোর অবস্থানের পাশাপাশি মিথ্যা ও অপতথ্য ছড়ানো ব্যক্তিদের কঠোর হুঁশিয়ারি দেন তিনি। আগে যেমন মিডিয়ার ক্ষেত্রে এক ধরনের এডিটোরিয়াল ছিল, এডিটোরিয়াল প্রসেস এখনও আছে আমাদের মেইন স্ট্রিমের ক্ষেত্রে, সোশ্যাল মিডিয়াতে যেহেতু নাই, নিজকে এই ব্যাপারগুলো আসলে সবাইকে একটু বুঝে করতে হবে। আমরা খুব দ্রুত এটা করব এবং আপনারা নিশ্চিত থাকুন, ডিসইনফরমেশন বিশেষ করে, সাইবার বুলিং বিশেষ করে, এগুলো এই রাষ্ট্র সহ্য করবে না, সরকার সহ্য করবে না। স্পেসিফিক অভিযোগের ভিত্তিতে যেমন এই প্যানেল কাজ করবে, আবার সে স্বতঃপ্রণোদিত হয়েও কাজ করবে, এবং এটা শুধু যে সরকারের প্রতি যে ডিসইনফরমেশন সেটা নিয়ে কাজ করবে, এটা নাগরিকদের সুরক্ষার জন্যই আসলে তারা কাজ করবে। তথ্য উপদেষ্টা আরও বলেন, সরকারের বিভিন্ন পর্যায়ে দীর্ঘদিনের ফ্যাসিস্ট সমর্থিত কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আর বিএনপিকে গণতান্ত্রিক সরকার দাবি করে তিনি বলেন, গণতান্ত্রিক সরকার কখনো কোনো অন্যায় নিপীড়নকে সমর্থন করে না, তবে সরকারের কোনো ভুল থাকলে আইনের মাঝে থেকে যে কোনো সমালোচনা করা যাবে। আমার কাছে মনে হয় যে সরকারকে কেউ আদৌ ভয় পায়, কেউ পাত্তা দেয় বলে মনে হয় না। বাট সরকারের সমালোচনা করেন, সরকারকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করেন, সবাইকে নিয়ে, মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে অনেক কিছু হচ্ছে, আপনারা জানেন, মন্ত্রীদেরকে নিয়ে হচ্ছে। যথেষ্ট সমালোচনার জায়গা আছে। বাংলাদেশের সরকারের অনেক ভুল হবে, আমি প্রায় বলি, ওগুলো নিয়ে কথা বলেন, বিদ্রুপ করেন, আমাকেও বিদ্রুপ করা হয়, সমস্যা নেই। কিন্তু যে কথাটা বারবার বলছি, একটা জিনিসকে ভয় পেতে হবে, আপনি আইন ভাঙতে পারেন না। এখন আমরা আইনের নামে নিপীড়ন চালাবো কিনা, এটা হচ্ছে প্রশ্ন। উত্তর হচ্ছে না, চালাবো না, কারণ আমরা একটা ফ্যাসিস্ট বা মাফিয়া রেজিম নই। এ সময় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য ভাঙা প্রসঙ্গে উপদেষ্টা জানান, এই ভাস্কর্যটির মুখাবয়বের সাথে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের মিল ছিল না। 2019 সালে এটি তৈরি করা হলেও পুরো কাজ সম্পন্ন করা হয়নি। এছাড়া চলাচলের রাস্তায় এটি স্থাপন করায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে, তাই সরকারের পক্ষ থেকেই এটি স্থানান্তর করা হচ্ছে বলেও জানান তিনি। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। সংবিধান সংস্কার ইস্যুতে সরকারি ও বিরোধী দল তাদের মতপার্থক্য ভুলে শিগগিরই এক সিদ্ধান্তে পৌঁছাবে, এমন প্রত্যাশা করেছেন স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ। জুলাইয়ের চেতনায় নতুন বাংলাদেশ গড়ার পথে তারা সর্বাগ্রে দেশের স্বার্থকেই অগ্রাধিকার দেবেন, এমনটাই চান খেতাবপ্রাপ্ত এই মুক্তিযোদ্ধা। গত অধিবেশনে বিল পাশে তাড়াহুড়ো সহ কিছু নিয়মের ব্যত্যয়ের জন্য বিজি প্রেসের অবহেলাকে দায়ী করেন স্পিকার। এ বিষয়ে সবাইকে আরও সতর্ক হবার পরামর্শ দেন তিনি। জিয়াউল হক সবুজের রিপোর্টে বিস্তারিত। মাননীয় সদস্যবৃন্দ, সম্প্রতি শেষ হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন। এই অধিবেশনে নতুন অর্থ বছরের বাজেট ছাড়াও পাশ হয়েছে 10টি নতুন বিল। সংবিধান সংশোধন সংক্রান্ত বিশেষ কমিটি গঠনকে কেন্দ্র করে শুধু সংসদে নয়, বাইরেও উত্তাপ ছড়াচ্ছে বিরোধী দল। যেহেতু জনগণের রায়কে সম্মান করা হচ্ছে না, তার প্রতিবাদে আমরা ওয়াকআউট করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। বিভিন্ন ইস্যুতে সরকারি ও বিরোধী দলের মধ্যে বিরোধপূর্ণ এই সম্পর্ককে স্বাভাবিক হিসেবে দেখছেন স্পিকার হাফিজউদ্দিন আহমদ। আগের পার্লামেন্টগুলোতে যেমন গালাগালির স্রোত বয়ে যেত, একে অন্যকে ব্যক্তিগতভাবে আক্রমণ করত, এবারে সংসদে তো সেটা দেখা যাচ্ছে না। সদস্যরা সংযত কথাবার্তা মেপে মেপে বলেন। এখানে সরকার এবং বিরোধী দল রাষ্ট্রীয় ইস্যুতে কিন্তু এক হয়ে যায়। অতীতের সংসদে এরকম ছিল না। আমি সপ্তমবারের মতো সংসদে এসেছি, সরকার এবং বিরোধী দলের মধ্যে এই ধরনের গঠনমূলক আলোচনা আগে দেখিনি। সংবিধান সংস্কার ইস্যুতে শিগগিরই দুপক্ষ এক মোহনায় মিলিত হবেন এমন আশা তার। যারাই জনগণের ম্যান্ডেট পাবে তারা সংবিধান সংশোধন করতে সক্ষম, তাদের নীতিগত অবস্থান রয়েছে, সেটাই বোঝা যায়। আর বিরোধী দল তারাও বলতে চায় যে জুলাই সনদে যে গণভোটের প্রতি তারা জোর দিচ্ছেন,
দেখা যাক, আশা করি তারা সরকারি দল এবং বিরোধী দল একটি পয়েন্টে এসে একমত হতে সক্ষম হবে এবং দেশের স্বার্থকে অগ্রাধিকার দিবে, এটাই আমি আশা করি। 3 দিনের যে নোটিশটা দেওয়ার কথা ছিল, ডকুমেন্টগুলো দেওয়ার কথা ছিল, দেওয়া হলো না, কোনো তার কোনো জাস্টিফিকেশন কিন্তু পেলাম না। সংসদের প্রথম অধিবেশনের মতো দ্বিতীয় অধিবেশনেও ইনভেস্টমেন্ট বিল সহ কয়েকটি বিল উপস্থাপন এবং পাশের ক্ষেত্রে তড়িঘড়ি নিয়ে যেই সমালোচনার জন্ম তা নিয়েও খোলামেলা কথা বলেন স্পিকার। একজন সংসদ সদস্যের কাছে প্রস্তাবিত বিলটি 3 দিন আগে পাঠাতে হয়, তারা পড়ে শুনে তারপরে এসে সংসদে এটা নিয়ে আলাপ আলোচনা করবেন। তো প্রায় ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে বিল ছাপা হয়ে আসতে অনেক দেরি হয়ে যায়। এটার প্রধান দায়ী বিজি প্রেস, তারা অনেক সময় নেয়, এখানে আমাদের মেশিনারি খুব স্লো। যাই হোক, এই দেরিটা ক্যালকুলেট করেই আমাদের দেওয়া উচিত ছিল, দোষটা আমাদেরই। তো ভবিষ্যতে আরও যাতে সময় তাদেরকে দিতে পারি, বিলটা যাতে তাদের কাছে যথাসময়ে পৌঁছে, সে ব্যাপারে আমরা যত্নবান হব। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পাওয়া ভিন্ন ধারার এই সংসদ দেশবাসীর আশা পূরণে সক্ষম হবে, এমনটাই প্রত্যাশা করছেন স্পিকার হাফিজউদ্দিন আহমদ। এই সংসদের প্রতি আমি খুবই আশাবাদী। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যা মামলায় গ্রেফতার অবসরপ্রাপ্ত মেজর মুজাফফরকে বৃহস্পতিবার ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল 2। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে 3 সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। মঙ্গলবার দুপুরে চিফ প্রসিকিউটরের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন আদালত। এছাড়া শাপলা চত্বর মামলায় 2-1 দিনের মধ্যে অভিযোগ গঠনের কথা জানিয়েছেন চিফ প্রসিকিউটর। রকুনুজ্জামানের রিপোর্ট। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ডে জড়িত অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর দীর্ঘ ৪৫ বছর ধরে ছিলেন আত্মগোপনে। গত বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করা হয়। এরপর তাকে নেওয়া হয় জিয়া হত্যাকাণ্ডের ঘটনাস্থলে। তার বিচার কোন আইনে হবে, সেনা আইন না সাধারণ আইনে, এমন প্রশ্ন থাকলেও স্বরাষ্ট্রমন্ত্রী সোমবার পরিষ্কার করেন অভিযুক্ত সেনা কর্মকর্তার বিচার হবে কোর্ট মার্শালের মাধ্যমে। কোনো কনফ্লিক্ট নাই। মঙ্গলবার নিজ কার্যালয়ে এক ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর জানান, মুজাফফরকে ট্রাইব্যুনালে হাজির করার আবেদন করা হয়েছে। আদালত হাজির করার আদেশও দিয়েছেন। গ্রেফতার দেখানোর আগে যেহেতু তিনি সেনাবাহিনীর তত্ত্বাবধানে রয়েছেন, সেই কারণে আজকে আমি একটা অ্যাপ্লিকেশন দিয়েছি যে তাকে আর্মির তত্ত্বাবধান থেকে প্রোটেকশন ওয়ারেন্টে আমাদের ট্রাইব্যুনালে হাজির করার জন্য আগামী 23 তারিখে 10টার মধ্যে তাকে হাজির করার জন্যে আর্মির অ্যাডজুটেন্ট জেনারেল বরাবরে একটি প্রোটেকশন ওয়ারেন্ট ইস্যু হয়েছে। তাকে আগামী তারিখে যদি আনা হয় আমাদের ট্রাইব্যুনালে, দেন আমরা তাকে শোন অ্যারেস্টের আবেদন করব এবং পরবর্তীতে অন্যান্য আইনগত যেসব কার্যক্রম আছে সেগুলি করা হবে। চিফ প্রসিকিউটর জানান, মুজাফফর ও 1/11-র অন্যতম কুশীলব অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদউদ্দিন চৌধুরী একসময় একত্রে ভারতে ছিলেন। বিভিন্ন অপরাধে তাদের পারস্পরিক যোগসাজশ নিয়ে তদন্তের জন্য জিজ্ঞাসাবাদের প্রয়োজন। ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটির মধ্যে মাসুদউদ্দিন চৌধুরীর অনেক সংশ্লিষ্টতা ইতিমধ্যে আমাদের তদন্ত সংস্থা পেয়েছে এবং সেই সময়ের মধ্যে যখন সারা বাংলাদেশে যখন এই যে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হচ্ছিল, তখনও এই আসামি এবং মাসুদউদ্দিন চৌধুরীর মধ্যে একটা সংশ্লিষ্টতা আমাদের তদন্ত সংস্থা ইতিমধ্যে পেয়েছে। সেই কারণে মাসুদউদ্দিন চৌধুরীকে আবারও জিজ্ঞাসাবাদের প্রয়োজন হতে পারে। এমনও হতে পারে যে এই দুইজনকে একত্রে মুখোমুখি জিজ্ঞাসাবাদেরও প্রয়োজন থাকতে পারে। এদিকে ডিজিএফআই, ডিবি ও র্যাবের গোপন বন্দিশালা তথা আয়নাঘর পরিদর্শনে যাবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 3-এর বিচারক। শাপলা চত্বর মামলায় অভিযোগ গঠনের জন্য আরও 2-1 দিন সময় লাগবে বলেও জানান চিফ প্রসিকিউটর। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের 1 বছর আজ। গত বছরের এই দিনে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান আছড়ে পড়ে মাইলস্টোন ক্যাম্পাসে। এই দুর্ঘটনায় নিহত হন 36 জন, আহত হন শতাধিক মানুষ। মৃত্যুর মুখ থেকে ফিরে আসা শিক্ষক, সহপাঠী ও স্বজনদের কাছে দিনটি আজও বিভীষিকাময়। শরীরের ক্ষত শুকালেও মনের ভিতরের সেই ভয় আর শূন্যতা আজও নাড়া দেয় শিক্ষার্থীদের। মাইলস্টোন ক্যাম্পাস ঘুরে আরও জানাচ্ছেন ফজলে রাব্বি, ক্যামেরায় ছিলেন জামাল উদ্দিন। 21 জুলাই 2025 উড্ডয়নের মাত্র 12 মিনিট পর বাংলাদেশ বিমান বাহিনীর F-7 বিজিআই প্রশিক্ষণ বিমানটি আছড়ে পড়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনের ওপর। মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হয় ভবনটি।
আগুনের লেলিহান শিখায় প্রাণ হারায় বহু শিক্ষার্থী, আহত হয় শতাধিকের বেশি। মর্মান্তিক এই দুর্ঘটনার বছর পেরিয়েছে, কিন্তু রয়ে গেছে দুঃসহ সেই স্মৃতি। হৃদয়ের রক্তক্ষরণ থামলেও শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের মনে এখনো দগদগে বিষাদের সেই ক্ষণ। মর্মান্তিক এই দুর্ঘটনার স্মৃতিচারণ করতে গিয়ে তাই কান্নায় ভেঙে পড়লেন এই স্কুল শিক্ষক। জানান, আগুনে ঝলসে যাওয়া বহু শিশুর শেষ আকুতি। ওদের আর্তনাদ, ওদের ওই বিভীষিকাময় চিৎকার, মানে আমি যেহেতু একা, আমি রাতে বাসায় থাকি, আমি শেষ কবে ঘুমিয়েছি ভাইয়া আমার মনে পড়ে না। এই যে যখন তানভীর চলে যাচ্ছে, তানভীর আমাকে ডাকছে, আমাকে এভাবে হাত দিয়ে শক্ত করে জড়ায় ধরে আছে আমার হাত, ও আমাকে ডাকছে মিস। তো যখন আমি জিজ্ঞেস করেছি বাবা কি, ও আমাকে বলেছে যে মা। ও শুধুমাত্র 2টা বার মা শব্দটাই উচ্চারণ করতে পারছে, এর বাহিরে আর কোনো শব্দ সে উচ্চারণ করতে পারে নাই। সে আমাকে তার মার জন্য কোনো মেসেজ দিয়ে যেতে পারে নাই। তার মা যখন আমাকে ফোন দিয়েছে, আমাকে জিজ্ঞেস করেছে যে মিস, আমার ছেলেটা কি আমার জন্য আপনাকে কিছু বলে গেছে, আমি তাকে বলতে পারি না। একটা সময় পাইলট হওয়ার স্বপ্ন দেখা শিশুগুলোও আজ যেন ভীষণ বদলে গেছে। ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের স্মৃতি ও মানসিক ট্রমা আজও কাটিয়ে উঠতে পারেনি বহু শিক্ষার্থী। এখনও অনেক বিমান গেলে আমাদের কাছে অনেক ভয় লাগে, কারণ তখন ওই দিন যা ঘটেছিল এখনও অনেকে ভয় তাদের ভিতরে কাজ করে। ক্লাসে বিমানের সাউন্ড এখনও আসে, যুদ্ধ বিমান, ট্রেনিং বিমান, এগুলো এখনও যায়। সো এখনও ভয় লাগে আমাদের। ভয় তো অবশ্যই লাগে, মনে হয় যে আবার ওই দিনের ঘটনাটা যদি আবার হয়ে যায়। এই কারণে ওইরকম ঘটনা নেক্সট টাইম না হোক আমরা চাই। কত বোন মারা গেছে, কত ভাই মারা গেছে। এদিকে বিমান দুর্ঘটনার 1 বছর পেরিয়ে গেলেও গণমাধ্যমে তদন্ত প্রতিবেদন প্রকাশ ও ভুক্তভোগীদের অনুলিপি না দেওয়ার ঘটনা দুঃখজনক বলে মনে করেন আইনজীবীরা। এই ঘটনার আসলে প্রকৃত কারণটি কী ছিল, হ্যাঁ, এর জন্য দায়ী ব্যক্তি কারা, হ্যাঁ, এর জন্য যে তদন্তটি হয়েছে বা এখনও চলমান আছে যেটি, হ্যাঁ, দুটির কোনোটিরই প্রতিবেদন গণমাধ্যমে তো আসেইনি, হ্যাঁ, এবং ভুক্তভোগী পরিবারগুলো এ সম্পর্কে কিছু জানে না, হ্যাঁ। তো এর ফলে তাদের মধ্যে একটা চরম হতাশা এবং নৈরাশ্য বিরাজ করছে যে তারা আসলেই এই প্রতিবেদন পাবেন কিনা বা ন্যায় বিচার পাবেন কিনা বা কোনো ধরনের ক্ষতিপূরণ আসলে তারা পাবেন কিনা। ভবন নির্মাণের ক্ষেত্রে জাতীয় বিল্ডিং কোড না মানায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আহ্বান এই আইনজীবীর। এটা অত্যন্ত দুঃখজনক। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। যে কোনো জাতীয় দুর্যোগে ভয়কে জয় করে এগিয়ে যাবার আহ্বান জানিয়েছেন জিয়া রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান। ভয়াবহ অভিজ্ঞতার পরেও ক্ষতিগ্রস্তরা যেভাবে এগিয়ে যাচ্ছেন তা অনুসরণীয় উল্লেখ করে তিনি বলেন, মাইলস্টোন ট্র্যাজেডির ধকল কাটিয়ে উঠতে যারা কাজ করে যাচ্ছেন তাদের জাতি সবসময় স্মরণ করবে। রিপোর্ট করছেন আহমেদ সরোয়ার। মাইলস্টোন ট্র্যাজেডির প্রথম বর্ষপূর্তি উপলক্ষে ন্যাশনাল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আয়োজন করা হয় স্মরণ সভার। সেই দুর্যোগ মোকাবেলায় এবং ক্ষতিগ্রস্তদের চিকিৎসায় বিভিন্ন পর্যায়ে ভূমিকা রাখা বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা জানানো হয়। স্মরণ সভায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডাক্তার জুবাইদা রহমান বলেন, মাইলস্টোন ট্র্যাজেডিতে চিকিৎসক সহ সবার ভূমিকা জাতি স্মরণ করবে সব সময়। শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যাবার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভয়াবহ অভিজ্ঞতার পরও ক্ষতিগ্রস্তরা যেভাবে এগিয়ে যাচ্ছে তা অনুসরণীয়। ভয়াবহ অভিজ্ঞতার পরও আপনারা যেভাবে সাহস ও সংকল্প নিয়ে ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছেন জাতি কোনোদিন ভুলবে না। এই কষ্টের পরে যে দৃঢ়তা সকলে দেখিয়েছেন সেই জন্য তাদের জানাই ধন্যবাদ। স্মৃতিতে ভয়াবহতা নিশ্চয়ই এখনো ভীত করে, কিন্তু শঙ্কা ভয়কে জয় করে সাহসিকতার সাথে আপনারা যেভাবে দৃষ্টান্ত স্থাপন করেছেন দেশ ও জাতি নিশ্চয়ই জানায় কৃতজ্ঞতা, সহমর্মিতা, অভিনন্দন। এই কষ্টের মধ্যেও যে সাহসিকতা, সহমর্মিতা ও আত্মত্যাগের নিদর্শন সারা বিশ্ব দেখেছে তা ইতিহাসে বিরল। অনুষ্ঠানে আহতদের চিকিৎসায় যে কোনো সহায়তার কথা জানানো হয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে। আমাদেরকে ভাবতে হবে মানুষের জন্য, কল্যাণের জন্য। আমরা বর্তমানে সরকারে আছি, আমরা চেষ্টা করব আপনাদের
সাথে আরও দিন পাশে থাকতে। যারা এখনো ফলো আপে আছে, আমাদের ডাক্তাররা নিষ্ঠার সাথে বার্ন ইউনিটে কাজ করে যাচ্ছেন। এরপরেও যদি আরও কিছু উন্নততর চিকিৎসারও প্রয়োজন হয়, আমাদের সরকার, আমরা পিছিয়ে থাকবো না। এবং আমাদের চেষ্টা থাকবে প্রতি মুহূর্তে তাদের যে দীর্ঘমেয়াদী পুনর্বাসন এবং এই ঘটনার সঙ্গে যারা চাক্ষুষ জড়িত হয়েছিলেন তাদের সকলের যে লং টার্ম মেন্টাল হেলথের জন্য যে সাইকোসোশ্যাল সাপোর্ট অ্যান্ড কাউন্সেলিং, এগুলো সহ সর্বাত্মকভাবে আমরা তাদের পাশে থাকব, পাশে আছি। অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনীতিকরা জানান, যে কোনো জাতীয় সংকটে বাংলাদেশের পাশে থাকবেন তারা। একটা স্বাভাবিক যে মনটা একটু দুঃখিত, এই দুঃখিত মনে কি আমি বলবো আমি ভেবে পারছি না, কিন্তু জীবন তো চলবে। যারা বেঁচে আছে ওদের ট্র্যাজেডিটা আমরা ভাবতে পারি না, ওদের যন্ত্রণা, ওদের দুঃখ ওরাই জানে যে কিভাবে ওদের জীবন যাপন করতে হবে। অনুষ্ঠান শেষে ডাক্তার জুবাইদা রহমান মাইলস্টোন স্কুলে আহত শিক্ষার্থী, অভিভাবক এবং নিহতের স্বজনদের সাথে কথা বলেন। যে কোনো প্রয়োজনে জিয়াউর রহমান ফাউন্ডেশন তাদের পাশে থাকবে বলে আশ্বাস দেন। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। 2027 সালের হজের জন্য 2টি সরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। বিগত 2টি সরকারের তুলনায় 2027 সালে হজ ফ্লাইটের বিমান ভাড়া 24,830 টাকা কমিয়ে 1,30,000 টাকা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। প্রধানমন্ত্রী তারেক রহমান আল্লাহর মেহমানদের সর্বোচ্চ সেবা দানের নির্দেশনা দিয়েছেন বলে জানান ধর্মমন্ত্রী। মহিবুল্লাহ মহিবের রিপোর্টে বিস্তারিত। 2027 সালের মে মাসে হবে পরবর্তী হজ। পবিত্র হজের বেশ বাকি থাকলেও এরই মধ্যে সরকারিভাবে শুরু হয়েছে হজ যাত্রার কার্যক্রম। মঙ্গলবার সকালে সচিবালয়ে 2027 সালের হজের প্যাকেজ ঘোষণা করেন কাজী শাহ মোহাম্মদ হুসাইন কায়কোবাদ। মাধ্যমে গণমাধ্যম সমূহকে ধর্মমন্ত্রী এ সময় বলেন, প্যাকেজ 1 খরচ নির্ধারণ 6,15,263 টাকা এবং প্যাকেজ 2 এর খরচ 5,05,648 টাকা। সেই সাথে বেসরকারি সাধারণ হজ প্যাকেজের খরচ নির্ধারণ করা হয়েছে 5,13,648 টাকা। 2026 সালে মিনা আরাফা ABC ও ডি মোট 4টি সার্ভিস প্যাকেজ ছিল, কিন্তু 2027 সালে হজের সার্ভিস প্যাকেজ হবে 3টি। ডি সার্ভিস প্যাকেজটি থাকছে না। এছাড়া 2027 সালে হজে হাফ বোর্ড ক্যাটারিং বাধ্যতামূলক করা হয়েছে। এই সকল উদ্যোগের কারণে হজযাত্রীদের সেবার মান বৃদ্ধি পাবে বলে আমি আশা করি। মন্ত্রী জানান, 2027 সালের হজে সৌদি আরব 3টি সার্ভিস প্যাকেজ চালু করেছে, তবে আগের ডি প্যাকেজটি এবার আর থাকছে না বলেও জানান তিনি। অতীতে হজ নিয়ে নানা অনিয়মের কথাও তুলে ধরেন ধর্মমন্ত্রী। তবে একটা জিনিসে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা উচিত, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে যেখানে 2 লক্ষ টাকা ভাড়া ছিল, পৃথিবীতে কোনোদিন দেখেছেন আপনারা যে কমেছে? এই জিনিসটা পৃথিবীতে কখন আপনারা এখানে একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব পারছেন বিমান ভাড়াকে কমাতে। পৃথিবীতে কোথাও না, সবখানেই বাড়ে। যেখানে 2 লক্ষ টাকা ছিল সেখানে 1,30,000 টাকা। ইনশাল্লাহ আগামীতে আল্লাহ যদি সহি সালামত তাকে আরো কমবে মনে হয়। হজ ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে সরকারের নানা উদ্যোগের কথা তুলে ধরেন তিনি। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। মঙ্গলবার দুপুরে বঙ্গভবনে সাক্ষাতের সময় নৌবাহিনী প্রধান দায়িত্ব পালনে সহযোগিতার জন্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা জানান। এই সময় তিনি নৌবাহিনীর সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। রাষ্ট্রপতি এবং সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মোহাম্মদ শাহাবুদ্দিন সফল এবং সুচারুভাবে দায়িত্ব পালন করায় বিদায়ী নৌপ্রধানকে ধন্যবাদ জানান। তিনি বাহিনীর উন্নয়নে বিদায়ী নৌপ্রধানের ভূমিকার প্রশংসাও করেন। রাষ্ট্রপতি এই সময় নৌবাহিনীর চলমান উন্নয়নের ধারা অব্যাহত থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন। সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অ্যাডমিরাল এম নাজমুল হাসান আগামী বৃহস্পতিবার নতুন নৌপ্রধানের কাছে দায়িত্ব হস্তান্তর করবেন।
সাতক্ষীরার সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে নিয়ে প্রকাশিত বিভিন্ন সংবাদ ও সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্য পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রকৃত ঘটনা উদ্ঘাটনের পর নিয়ম অনুযায়ী পদক্ষেপ নেবে জামাতে ইসলামী। দলটির পক্ষ থেকে আজ এক বিবৃতিতে জানানো হয়েছে, তথ্য উপাত্ত যাচাইয়ের পর এ বিষয়ে সাংগঠনিক ব্যবস্থা নেবে তারা। ওমর ফারুকের রিপোর্ট। সাতক্ষীরা 4 আসনের জামায়াত ইসলামী সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের সাথে রাজধানীর মগবাজারের একটি হোটেলে এক তরুণীর অন্তরঙ্গ মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে দেশজুড়ে চলছে আলোচনা সমালোচনা। এর মধ্যে আরেকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। 1 মিনিট 47 সেকেন্ডের ওই ভিডিও প্রসঙ্গে প্রশ্নের জবাবে ঘটনার সত্যতা স্বীকার করেন নজরুল ইসলাম। আপনি অন্যায় করছেন, হ্যাঁ আপনি অন্যায় করছেন। আপনি একজন জামাত হয়ে কিভাবে কাজটা করলেন? মেয়ের লোক লিয়া এমনি না, আপনি একটা ঘরের ভিতরে আপনারা কয়দিন আসছেন এ নিয়ে? তবে ভিডিওর ওই তরুণীকে নিজের দ্বিতীয় স্ত্রী হিসেবে দাবি করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে এমন দাবি করেন সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। এদিকে দলীয় সংসদ সদস্যকে নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তথ্য পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে জামায়াত ইসলামী। দলটির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, বিষয়টি নিয়ে আরও খোঁজখবর, তথ্য উপাত্ত সংগ্রহ এবং প্রকৃত ঘটনা যাচাই বাছাইয়ের পর দলীয় সাংগঠনিক নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। ওমর ফারুক, বাংলাভিশন, ঢাকা। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, জিয়া রহমান হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট একজন অভিযুক্তকে 4 দশকেরও বেশি সময় পর গ্রেফতার করা হয়েছে। এত দীর্ঘ সময়ে তিনি কোথায় ছিলেন, কারা তাকে নিরাপত্তা দিয়েছে এবং কিভাবে আইনের আওতার বাইরে ছিলেন, এসব বিষয়ে জাতির সামনে পরিষ্কার ব্যাখ্যা আসা প্রয়োজন। মঙ্গলবার রাজধানী নয়াপল্টনের আনন্দ ভবনে যুবদলের সাবেক সহসভাপতি মরহুম জাকির হোসেন নান্নুর স্মরণে আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। জুলাই আগস্টের প্রসঙ্গ টেনে বিএনপির এই নেতা জানান, আওয়ামী লীগের যেসব নেতা কর্মী ভারতে পালিয়ে আছে তাদের কারা আশ্রয় দিয়েছে সেই প্রশ্নেরও জবাব চান দেশের মানুষ। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, কোনোভাবেই হতাশ হবার সুযোগ নেই। দীর্ঘ সংগ্রাম, ত্যাগ এবং ধৈর্যের ফল একদিন অবশ্যই আসে। বর্তমান সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির প্রশংসা করে রিজভী বলেন, এসব কর্মসূচির সুফল মানুষের কাছে পৌঁছলে মরহুম জাকির হোসেন নান্নুর মতো ত্যাগী নেতাদের আত্মদান আরও অর্থবহ হয়ে উঠবে। বাংলাদেশ সহ অন্যান্য দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক যাই থাক, বিমস্টেক অঞ্চলের দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতা ক্রমেই বিকশিত হচ্ছে বলে মন্তব্য করেছেন সংস্থাটির মহাসচিব ইন্দ্রমণি পাণ্ডে। বিমস্টেক দেশগুলোর দ্বিপক্ষীয় সম্পর্ক ভালো না হলে আঞ্চলিক সহযোগিতা কিভাবে বাড়বে, এমন প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। রাজধানীতে আঞ্চলিক সহযোগিতা সংস্থা বিমস্টেক কার্যালয়ে কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন ডিক্যাবের সাথে মতবিনিময়ে মহাসচিব বলেন, সদস্য দেশগুলোর পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রী পর্যায়ের বৈঠক নিয়মিত হচ্ছে। এর অর্থ সদস্য দেশগুলো সহযোগিতার সম্পর্ক দৃঢ় করতে চায় বলেও জানান তিনি। মহাসচিব বলেন, বর্তমানে বিমস্টেক চেয়ারম্যান হিসেবে বাংলাদেশের সামনে সুযোগ এসেছে আঞ্চলিক সহযোগিতাকে আরও দৃঢ় করার। পর্যটন, অর্থনীতি, বাণিজ্য ও বিজ্ঞান সহ বিভিন্ন খাতে সদস্য দেশগুলোর সম্পর্ক ও সহযোগিতা দিন দিন বাড়ছে বলে মনে করেন তিনি। জনগণ পর্যায়ে যোগাযোগ বাড়াতে সদস্য দেশগুলো ভিসা সহজীকরণ প্রক্রিয়া ঠিক করতে কাজ করছে বলে জানান ইন্দ্রমণি পাণ্ডে। আমানতকারীদের হেয়ার কাট বাতিল করে প্রজ্ঞাপন এবং ভুক্তভোগীদের ব্যাংকে থাকা সঞ্চয়ের টাকা ফিরিয়ে দিতে সচিবালয়মুখী লং মার্চ এবং বাংলাদেশ ব্যাংকের সামনে মানববন্ধন করেছে বাংলাদেশ ভুক্তভোগী ব্যাংক আমানতকারী অ্যাসোসিয়েশন। সংগঠনটির পূর্ব ঘোষিত লং মার্চ কর্মসূচির অংশ হিসেবে সকালে বাংলাদেশ ব্যাংকের সামনে মানববন্ধন করেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা। এ সময় সঞ্চয়কারীরা অভিযোগ করেন, বহু বছরের কষ্টার্জিত সঞ্চয় ব্যাংকে জমা রেখেও বর্তমানে চরম অনিশ্চয়তায় দিন কাটছে তাদের। আমানতের অর্থ ফেরত না পাওয়ায় চিকিৎসা, সন্তানের পড়াশোনা, ব্যবসা ও দৈনন্দিন জীবনের ব্যয় নির্বাহ কঠিন হয়ে যাচ্ছে। এ অবস্থায় সরকারের ঘোষিত আমানত হেয়ারকাট নীতির তীব্র বিরোধিতা করে তা সম্পূর্ণ বাতিলের দাবি জানিয়েছেন তারা। প্রেসক্লাবের সামনেও মানববন্ধন করে দাবি মেনে নিতে সরকারকে 15 দিনের সময় বেঁধে দিয়েছেন আমানতকারীরা।
কক্সবাজারের টেকনাফ সীমান্তে আটক মিয়ানমারের এক সেনা ও 2 পুলিশ সদস্যকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আজ দুপুরে টেকনাফ থানার পুলিশ তাদেরকে কক্সবাজার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আটকরা হলেন মিয়ানমার সেনাবাহিনীর সদস্য হেউইন ডেটে এবং দেশটির পুলিশ সদস্য কিয়াও নাইং ও থেইন জও। তাদের বাড়ি মিয়ানমারের ইয়াঙ্গুন ও মংডু এলাকায়। সোমবার টেকনাফ পৌরসভার নাইট্যাংপাড়া এলাকা থেকে অনুপ্রবেশের দায়ে তাদের আটক করে বিজিবি। পরে তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, তাদের বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগে মামলা হয়েছে। আরও কিছু খবর নিয়ে এখন থাকছে ডেস্ক রিপোর্ট। সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটি। অ্যাসোসিয়েশনের সভাপতি ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক ডক্টর ফিরোজ কবিরের নেতৃত্বে এতে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ ডাক্তার আমিনুল ইসলাম সহ কার্যনির্বাহী সদস্যরা। পরে শেরে বাংলা নগরের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন তারা। বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ অনার্স অ্যাসোসিয়েশনের সংবাদ সম্মেলন হয়েছে রাজধানীর বিজয়নগরে। আকরাম টাওয়ারে বক্তারা জানান, সকল পণ্যের ব্যয় বৃদ্ধির কারণে বর্তমান কমিশন ন্যূনতম 13.96 টাকা নির্ধারণ, ভবিষ্যতে সিএনজি উৎপাদনে ব্যবহৃত যে কোনো জ্বালানির মূল্য বৃদ্ধি আনুপাতিক ও স্বয়ংক্রিয় পন্থায় কমিশন মার্জিনের সাথে সমন্বয় করা, গ্যাসের মূল্য বৃদ্ধির কারণে পুরানো গ্রাহকদের নতুন করে বর্ধিত জামানত জমা দেওয়ার প্রথা বাতিল, সড়ক ও জনপথের ভূমি সংযোগ সড়কের ইজারা মাসুল সহ সকল সরকারি দপ্তরের লাইসেন্স ফি নবায়ন যুক্তিকরণ করতে হবে। রূপালী ব্যাংক পিএলসির উদ্যোগে কিউআর কোড ভিত্তিক ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা বাংলা কিউআর বিষয়ে জনসচেতনতা বাড়াতে প্রচারণা চালানো হয়েছে। রাজধানীর মগবাজারে এতে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম। তিনি বলেন, বাংলা কিউআর ডিজিটাল লেনদেনকে আরও সহজ, নিরাপদ ও সাশ্রয়ী করবে। ক্যাশলেস অর্থনীতি গড়ে তুলতে এর ব্যাপক ব্যবহার নিশ্চিতে সকলের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন বলেও জানান তিনি। উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হাসান তানভীর সহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। খেলাধুলার মাধ্যমে দলমত নির্বিশেষে পুরো জাতিকে ঐক্যবদ্ধ করা সম্ভব। সুস্থতার জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই এবং ক্রীড়া চর্চাই পারে যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে। জাতীয় পর্যায়ে নতুন করে স্পোর্টসের উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা বলেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক। মিরপুরে সৈয়দ নজরুল ইসলাম সুইমিং কমপ্লেক্সে নতুন করে স্পোর্টসের জাতীয় পর্যায়ের জমকাল উদ্বোধন করেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এরপর প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রধানমন্ত্রীর সার্বিক দিক নির্দেশনায় 2 মার্চ সিলেট থেকে নতুন করে স্পোর্টসের শুভ সূচনা হয়েছিল। এরপর উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে সফল সমাপ্তি শেষে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতার উদ্বোধন করা হলো। এই আসরের পর্দা নামবে 27 জুলাই। তিনি আরও বলেন, প্রথম আসরে মোট 8টি ইভেন্ট অন্তর্ভুক্ত ছিল। প্রথম আসর শেষ হওয়ার পূর্বেই দ্বিতীয় আসরের প্রস্তুতি শুরু হয়েছে। 1 জুলাই থেকে দ্বিতীয় আসরের রেজিস্ট্রেশন চলছে। এবার ইউনিয়ন পর্যায়ে দল গঠনের মাধ্যমে তৃণমূল থেকে প্রতিযোগিতা শুরু হবে এবং সারা বছর ব্যাপী দেশের খেলার ধারাবাহিকতা বজায় থাকবে। প্রথম আসরের সফলতা উল্লেখ করে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় দেশীয় ক্রীড়াঙ্গনকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিতে চান তারা। প্রতিযোগিতায় যারা ভালো পারফরমেন্স করবে, বিকেএসপিতে তাদের উচ্চতর পড়াশোনা ও পেশাদার খেলোয়াড় হবার সার্বিক দায়িত্ব সরকার গ্রহণ করবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া সচিব মোহাম্মদ মাহবুব উল আলম। সংবাদ শেষ করব, শিরোনামগুলো আর একবার জানিয়ে দিয়ে। স্থানীয় সরকার আইন সংশোধনের সুপারিশ চূড়ান্ত, প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষক, বিল খেলাপিরা, পরিবর্তন হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর সংজ্ঞা। রাজনৈতিক মামলা প্রত্যাহারে নারীর নির্যাতন মামলা বিবেচনা নয় বলেছেন আইনমন্ত্রী। ব্যবস্থা নেওয়া হচ্ছে ফ্যাসিড সমর্থক কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে, জানিয়েছেন তথ্য উপদেষ্টা। রাষ্ট্রপতি জিয়া হত্যায় জড়িত মোজাফফরকে বৃহস্পতিবার ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ। আয়নাঘর পরিদর্শনে যাবেন 3 বিচারক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bfnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি।